বিএনপি ১৬ বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি পরিপক্ক গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই পরিপক্ক গণতান্ত্রিক রাজনৈতিক দল বলেই বিএনপি এখনো হুমকি দেয় নাই, ধমকি দেয় নাই। বিএনপি হুমকি দিলে এই সরকার ১ ঘন্টা থাকতে পারবে না। আমরা প্রায় বলি প্রয়োজন আবার জীবন দেবে, হ্যাঁ জীবন দেব অর্থনীতির জন্য, হ্যাঁ জীবন দেব সুন্দর সংস্কৃতি বিনির্মাণের জন্য, ইয়েস জীবন দেব পররাষ্ট্র নীতিমালা স্থায়ী করার জন্য, কিন্তু আর নতুন করে স্বৈরাচার দমনের জন্য জীবন দেব না। এমন একটা রাষ্ট্র বিনির্মাণ করব যেখানে আর কোনো স্বৈরাচারী জন্ম নেওয়ার মাথা উঁচু করে দাঁড়াবার ঘোষণা দিতে পারবে না। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে সবচাইতে বেশি যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে নির্বাচন আসলে কবে হবে, এবং সেই নির্বাচন নিয়েও এক ধরনের বিভক্তি দেখা দিচ্ছে। অর্থাৎ রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে চাইছে যত দ্রুত সম্ভব যৌক্তিক সংস্কার করার মধ্য দিয়ে একটি জাতীয় সংসদ নির্বাচন চাইছে, এবং অন্যান্য যারা সাধারণ জনগণ আছে, বিশেষ করে যেটি আজকে আমরা বলছি বিবিএস যেটি বলেছে প্রায় ৬৪% বেশি মানুষ তারা বলছে তারা আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। এই বিভক্তি কেন বাড়ছে? ধন্যবাদ আপনাকে। উপস্থিত আমার সহ আলোচক বৃন্দ, বিজ্ঞ, আমি প্রথমে আজকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী, সেই জন্মবার্ষিকীতে আমি আমার হৃদয়ের সর্বোচ্চ শ্রদ্ধা নিবেদন করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি। নতুন নতুন বিতর্ক তোলা হচ্ছে, কি কারণে জানা নেই। মানুষ দাবি করছে একটা, জনগণ দাবি করছে একটা, রাজনৈতিক দলগুলো দাবি করছে একটা, আর এখন নতুন করে জরিপ করা হচ্ছে কি করা যায়। সবাই দাবি করছে একটা জাতীয় নির্বাচনের, এবং এটাই হচ্ছে মূল এজেন্ডা। এই যে আন্দোলন সংগ্রাম এত বছর হলো, এই আন্দোলন সংগ্রামের মূল দাবি তো একটাই ছিল, অনেক দাবি ছিল। মূল দাবি একটা, তাদের ভোটাধিকার ফিরিয়ে নেওয়ার জন্য বারবার চেষ্টা করেছে রাজনৈতিক দলগুলো সহ। তো সেখান থেকে যখন এই স্বৈরাচারী সরকারের পতন ঘটলো, পতনের পরে একটাই দাবি, আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার আমরা সবসময় চেয়েছি, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চেয়েছি, যেটা আগের সরকার অর্থাৎ একনায়ক সরকার তারা সংবিধান পরিবর্তন করে নিজেদের মতো করে কোনো ভোটারবিহীন নির্বাচন করিয়ে তারা দেশে একটি একনায়কত্ব কায়েম করেছিল। সেই একনায়কত্ব থেকে আমরা এখন ধাপে ধাপে একটি গণতান্ত্রিক পথে যাচ্ছি। সেই গণতান্ত্রিক পথে যাওয়ার মূল প্রাইম কাজ হচ্ছে একটা জাতীয় নির্বাচন। একটা জাতীয় নির্বাচন যদি না হয় তাহলে আজকে দেখেন এই ৬ মাসের ভিতরেও যে সরকার আমাদের এখানে ক্ষমতায় আছে, ওনাদের ভিতরে বিভিন্ন ধরনের বিভক্তি দেখা যাচ্ছে। ওনাদের ভিতরে বিভক্তি নয় শুধু, সবচেয়ে ভয়ের বিষয় বিভ্রান্তি। বিভক্তি থাকতেই পারে, ভিন্ন মত থাকতেই পারে, একটা সরকারের ভিতরেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, কিন্তু এই যে বিভ্রান্তি, এই বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। একবার বলা হচ্ছে যে আগে সংস্কার তারপরে নির্বাচন। সংস্কার তো বিএনপিও চেয়েছে, আপনারা তো বলেছেন আমরা কিসের সংস্কার চেয়েছি? তারপরে আপনারা নির্বাচন চেয়েছেন, সেটা আপনারা দীর্ঘদিন বলেছেন। পৃথিবী সবসময়, পৃথিবীর জন্মের পরের থেকে এই সংস্কার চলছে। আমরা একসময় গুহায় ছিলাম, গুহার থেকে আস্তে আস্তে এই সংস্কার আমাদের চলছে, এবং আমাদের পরে আজকে ডিজিটাল যুগে আসছি। তো সংস্কার কি বন্ধ আছে? সংস্কার শেষ কবে হবে? এটা তো শেষ হওয়ার না। যারা বলছে সময়টা শেষ হয়েছে, যৌক্তিক সময়টা অবশ্যই যৌক্তিক সময় বলতে বিএনপি বুঝাইতে চেয়েছে একটি নির্বাচন করার জন্য যে যে অ্যাপারেটাস লাগে সেগুলোকে তৈরি করা। সেটা তৈরি করতে এই ৬ মাস চলে গেল। ৬ মাসের বেশি তো লাগার কথা ছিল না। তো কি কারণে এটা করা হচ্ছে? তো অবশ্যই বিএনপি বলতে বাধ্য হয়েছে এর পিছনে ষড়যন্ত্র। কারণ আমরা সবসময় দেখেছি বিএনপি যখনই ক্ষমতায় আসার সুযোগ হয়েছে, বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার জন্য সব সময় ১৬ কলা পূর্ণ করেছে, কিন্তু বারবার ঘুরে এসে না।
দেখতে বিএনপি 16 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে একটি পরিপক্ক গণতান্ত্রিক রাজনৈতিক দল। এই পরিপক্ক গণতান্ত্রিক রাজনৈতিক দল বলেই বিএনপি এখনো হুমকি দেয় নাই, ধমকি দেয়নি। বিএনপি হুমকি দিলে এই বিগত 16 বছরে আমরা যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি, আমাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই মঞ্চ থেকে নামার সময় বলতেন, মাসুদ তুমি সতর্কতার সাথে বের হবা যাতে তোমাকে ওরা কোনো ক্ষতি করতে না পারে। আমি এটা আমার কথা বলছি এই কারণে নয় যে আমার 3 বার যখন জেল থেকে বের করে আমাদেরকে আবার হাত পা বেঁধে ফেলে রাখা হতো, 7 দিন 5 দিন 9 দিন 10 দিন পরে আমাদেরকে আবার কোর্টে চালান দেওয়া হতো। হাস্যকর মনে হতো, বলতো যে গতকাল রাতে রামপুরা ব্রিজ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এত নির্লজ্জ একটা বাংলাদেশ যেখানে আমরা 17 বছরে পার করে এসেছি, সেই বাংলাদেশ বিনির্মাণে আজকে চেতনা বাংলাদেশের যে উদ্যোগ, আমি আশা করব সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে, আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই, আমরা প্রায় বলি প্রয়োজন আবার জীবন দেবো, হ্যাঁ জীবন দেব অর্থনীতির জন্য, হ্যাঁ জীবন দেব সুন্দর সংস্কৃতি বিনির্মাণের জন্য, ইয়েস জীবন দেব পররাষ্ট্র নীতিমালা স্থায়ী করার জন্য, কিন্তু আর নতুন করে স্বৈরাচার দমনের জন্য জীবন দেব না। এমন একটা রাষ্ট্র বিনির্মাণ করব যেখানে আর কোনো স্বৈরাচারী জন্ম নেওয়ার মাথা উঁচু করে দাঁড়াবার ঘোষণা দিতে পারবে না। আমাদের সীমান্তগুলোতে উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্র অযথাই কিছু কথা আমাদের বিরুদ্ধে দিয়ে দিচ্ছে। আমাদের আলু বন্ধ করে দেবে, আমাদেরকে পেঁয়াজ বন্ধ করে দেবে, আমাদেরকে রসুন বন্ধ করে দেবে, আমাদেরকে কাঁচামরিচ বন্ধ করে দেবে, আমাদেরকে ডিম বন্ধ করে দেবে। আমার কাছে খুব হাস্যকর মনে হয় যে বাংলাদেশ 2024 সালের জুলাই আগস্টে জীবন বাজি রেখে গুলির মুখে দেশ এবং খুনি হাসিনার পদত্যাগ চেয়েছিলাম, সেখানে একটা দলই পদত্যাগ করেছে। শুধু তাই না, একটা আধিপত্যবাদেরও পতন হয়েছে। সেরকম একটা রাষ্ট্রকে এখন চাল ডাল তেল আর পেঁয়াজ রসুনের হুমকি দিয়ে আমাদেরকে দমিয়ে রাখাটা বোকামি ছাড়া আর কিছুই না। এরপরে আমি আপনাদের কাছে একটা কথা বিনয়ের সাথে বলি, দেখেন বর্তমান সময় একটা নতুন কিছু কিছু জায়গায় আমি মিডিয়ার একটা ইন্টেনশন খেয়াল করি যে কোথাও একটা ছোট চাঁদাবাজির ঘটনা ঘটেছে। এই চাঁদাবাজির ঘটনাটা কি বিগত 16 বছরের যত বড় বড় দেশ বিরোধী ষড়যন্ত্রমূলক, মানে শেয়ার বাজার লুট হয়েছে, বাংলাদেশের ব্যাংকগুলো শেষ করে দেওয়া হয়েছে, আমার তো মনে হয় অত্যন্ত পরিকল্পিতভাবে চাঁদাবাজির এই সূক্ষ্ম সূক্ষ্ম ঘটনাগুলো তুলে নিয়ে এসে শেয়ার বাজার লুটের বড় বড় ঘটনাগুলোকে কেউ কেউ পরিকল্পিতভাবে এগুলো আড়াল করতে চায়। আমি অত্যন্ত ব্যর্থহীন কণ্ঠে একটা কথা বলি, বাংলাদেশ জামাত ইসলামী এবং আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, আমরা একসাথে রাজপথে 12 সালে 13 সালে 14 সালে আমাকে যখন মোহাম্মদপুর থেকে ডিবি বিপ্লব গ্রেপ্তার করে, তখন গ্রেপ্তার করে সাথে সাথে আমাকে জানতে চেয়েছিল যে আপনি ধানমন্ডি ঢুকলেন কি করে। আমি জানতে চাইলাম আপনি এটা কি বললেন, ধানমন্ডি কি বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো দ্বীপ, এখানে ঢোকা যাবে না কেন? বলছে এখানে একটা পিঁপড়া ঢুকলেও আমাকে বলতে হবে, একটা পিঁপড়া বের হলেও আমাকে জানাতে হবে। আমি বললাম আমার তো এটা জানা নেই যে বাংলাদেশ থেকে ধানমন্ডিকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, অথবা বাংলাদেশ থেকে ধানমন্ডি স্বাধীন আছে, অন্যান্য সমস্ত এলাকা পরাধীন করা হয়েছে, অথবা অন্যান্য সব এলাকা স্বাধীন আছে, ধানমন্ডিকে পরাধীন ঘোষণা করা হয়েছে, অথবা এটা ভারত কিংবা অন্য রাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করা হয়েছে, তোমার জানা ছিল না। সেই সময়ের আন্দোলনে আমরা যারা কাজ করেছি অত্যন্ত সুপরিকল্পিতভাবে পিছন থেকে, ডানে থেকে, বামে থেকে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো থেকে জাতীয় ঐক্য বিনষ্ট করার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুগুলো তৈরি করে কেউ কেউ বৃহত্তর ইস্যুগুলোকে আড়াল করার সুপরিকল্পিত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি খুব পরিষ্কার বলি, 16 বছরের ঘটনার ইতিহাস কি মাত্র 5 মাসে শেষ হয়ে যাওয়ার কথা? 16 বছরের ঘৃণ্য ন্যাক্কারজনক ঘটনা কি 5 মাসে ইতিমধ্যে কবর রচনা হয়ে যাওয়ার কথা? আমাদেরকে 16 বছরের ইতিহাস ভুলিয়ে দিয়ে 5 মাসের ইতিহাসে আমাদেরকে ঢুকিয়ে দিতে বাধ্য করছে যারা, তাদের বিরুদ্ধে লড়াই আমাদের করতে হবে। আমাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে, কেউ কেউ বলে ভাই অমুক জায়গায় এটা ঘটেছে, ভাই অমুক জায়গায় এটা ঘটেছে, কে? বহু জায়গায় এটা প্রমাণিত হয়েছে, যারা ঘটিয়েছে তারা বিগত 16-17 বছরের সেই দোসরদের মধ্যে থাকা লোকেরা কেউ কেউ এখন ছদ্মবেশে আমাদের মধ্যে ঢুকে আমাদের ঐক্য এবং আমাদের ভাবমর্যাদা নষ্ট করার ষড়যন্ত্র তারা করছে। আমি আর একটা কথাও বলি, আমার সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে চেতনা বাংলাদেশ, আমি এটাও পরিষ্কার করতে চাই, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা যারাই কাজ করছি তাদের প্রথমে এটা ভাবতে হবে যে এই আওয়ামী লীগকে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে। আমি আজকে এখানে প্রশাসনের নিশ্চয়ই লোকেরা আছেন, আমরা সেই সময় আমাদের আলেমদের হত্যা করা হয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, গুম করা হচ্ছে। তার জন্য আমরা যখন নিয়মতান্ত্রিক ভাবে কোথাও মিছিল মিটিং করার জন্য সিদ্ধান্ত নিতাম, 2 ঘন্টা আগে গিয়ে দেখতাম আমাদের লোক উপস্থিত হওয়ার কথা 200, সেখানে প্রশাসনের লোক উপস্থিত হয়েছে 2000। আজকে যারা 1 মিনিট 1.5 মিনিটের ঝটিকা মিছিল করেন, প্রশাসনের গোয়েন্দা সংস্থা কোথায় থাকেন যে তারা তাদেরকে গ্রেফতার করতে পারেন না, অথচ তারা নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিচিত হয়ে আছে। আমার সবশেষ কথা হচ্ছে, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশের অর্জিত 2024-এর জুলাই আগস্টের যে একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ভিত্তিতে জাতীয় ঐক্য বিনির্মাণ হয়েছিল,
সেই ঐক্যকে বিনষ্ট করার জন্য, সেই ঐক্যকে ভেঙে দেওয়ার জন্য আজকে ছোট্ট ছোট্ট ইস্যুগুলোকে আমাদের সামনে বড় করে তুলে আমাদের বিগত 17 বছরের শেয়ার বাজার কেলেঙ্কারি, আমাদের ব্যাংকগুলো ডাকাতি করা, আমাদের দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত একটা রাষ্ট্রের যেই সমস্ত লোকেরা, এটা পুরো একটা পদত্যাগী পরিবার হিসেবে গোটা বিশ্বে এখন পরিচিতি পেয়েছে। সুতরাং সেরকম একটা পরিবারকে আজ আমাদের মাথায় রাখতে হবে, শুধু ছাত্রলীগ নয়, আওয়ামী লীগকেই চূড়ান্তভাবে তাদেরকে নিষিদ্ধ করে একটা চেতনার বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। আমি আপনাদের অনুরোধ করে আহ্বান জানাই, আসুন বাংলাদেশ জামাত ইসলামী আমরা সম্মিলিতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের অন্যান্য সমস্ত যে দলগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা আমরা কাজ করি, বিগত 16 বছরে আমরা যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। আমাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই মঞ্চ থেকে নামার সময় বলতেন, মাসুদ তুমি সতর্কতার সাথে বের হবা যাতে তোমাকে ওরা কোনো ক্ষতি করতে না পারে। আমি এটা আমার কথা বলছি এই কারণে নয় যে আমার 3 বার যখন জেল থেকে বের করে আমাদেরকে আবার হাত পা বেঁধে ফেলে রাখা হতো, 7 দিন 5 দিন 9 দিন 10 দিন পরে আমাদেরকে আবার কোর্টে চালান দেওয়া হতো, হাস্যকর মনে হতো, বলতো যে গতকাল রাতে রামপুরা ব্রিজ থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এত নির্লজ্জ একটা বাংলাদেশ যেখানে আমরা 17 বছরে পার করে এসেছি, সেই বাংলাদেশ বিনির্মাণে আজকে চেতনা বাংলাদেশের যে উদ্যোগ, আমি আশা করব সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা ফ্যাসিস্টের বিরুদ্ধে, আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই, আমরা প্রায় বলি প্রয়োজন আবার জীবন দেব, হ্যাঁ জীবন দেব অর্থনীতির জন্য, হ্যাঁ জীবন দেব সুন্দর সংস্কৃতি বিনির্মাণের জন্য, ইয়েস জীবন দেব পররাষ্ট্র নীতিমালা স্থায়ী করার জন্য, কিন্তু আর নতুন করে স্বৈরাচার দমনের জন্য জীবন দেব না। এমন একটা রাষ্ট্র বিনির্মাণ করব যেখানে আর কোন স্বৈরাচারী জন্ম নেওয়ার মাথা উঁচু করে দাঁড়াবার ঘোষণা দিতে পারবে না। কেন আমাদেরকে বারবার জীবন দিতে হবে? কেন আমাদের 53 বছর পরে এসে বলতে হবে এই দেশকে আবার স্বাধীন করতে হবে? আমাদের প্রত্যেকের জীবনের মূল্য আছে। সুতরাং আসুন চেতনা বাংলাদেশের, বাংলাদেশ জামাত ইসলামী সেরকম একটি রাষ্ট্র নির্মাণ করতে চায় যেই দেশে আর ফ্যাসিস্ট স্বৈরাচারী কোন মানুষ, কোন সরকার, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী আগামী দিন আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সেই বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সকলের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।